সো আমি ক্লাস স্টার্ট করে দিচ্ছি। যদিও তোমাদের আজকে স্টুডেন্ট এখন পর্যন্ত অনেক কম। স্ক্রিনটা দেখতে পাচ্ছ মনে হয় তোমরা, আমি যে স্লাইডটা শেয়ার করেছি চ্যাপ্টার 5। হ্যাঁ, তোমাদের আসলে এটা লাস্ট ক্লাসেই মনে হয় অল্প একটু ডিসকাশন করেছিলাম। আজকে স্ট্যান্ডার্ড ফর কম্পারিজন এই টপিকটা থেকে শুরু হবার কথা, তবুও একটু আবার ফার্স্টের যে একটা বা দুইটা স্লাইড ওইটা আমি একটু রিভিউ করে দিচ্ছি। তো চ্যাপ্টার 5-এ আমরা দেখব ফিনান্সিয়াল স্টেটমেন্টস এন্ড রেশিও অ্যানালাইসিস। ঠিক আছে, তো এখন চ্যাপ্টার 5-এ যাবার আগে যদি আমরা একটু চ্যাপ্টার 4-এর সাথে, দ্যাট মিনস আমরা জাস্ট ইমিডিয়েট আগেই যে চ্যাপ্টারটা শেষ করলাম ওইটার সাথে যদি একটু রিলেট করতে চাই, তোমাদের খেয়াল আছে কিনা চ্যাপ্টার 4-এ মেইনলি আমরা দেখেছিলাম যে আমরা ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট, ইকুইটি স্টেটমেন্ট, এই তিনটা স্টেটমেন্টের প্রিপারেশন দেখেছিলাম একটু ডিফারেন্ট ওয়েতে। তো ডিফারেন্ট ওয়ে বলতে বোঝানো হচ্ছে যে এখানে আসলে আমরা ওই ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট গুলোর ভেতরে আবার কিছু ক্লাসিফিকেশন দেখেছি। ইনকাম স্টেটমেন্টটা প্রিপেয়ার করার সময় আমরা দেখেছিলাম যে একটা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টের সাথে একটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টের ডিফারেন্স গুলো কোথায়। তো এখানে আমরা সেলসটাকে কিভাবে আমরা প্রেজেন্ট করি, দেন আমরা এক্সপেন্সের ভিতর কোন ক্লাসিফিকেশন গুলো করি, প্রফিটের ভেতর আমরা গ্রস প্রফিট এবং নেট প্রফিটটা কিভাবে ক্যালকুলেশন করি। এরপরে ব্যালেন্স শিটে গিয়ে আমরা দেখেছিলাম যে ওখানে অ্যাসেটের আন্ডারে আবার আমরা চারটা ক্লাসিফিকেশন করেছি, লায়াবিলিটিতে এবং ইকুইটিতে। তো এই যে স্টেটমেন্ট গুলো আমরা প্রিপারেশন করলাম, এই প্রিপারেশনের পরপরই কিন্তু এই চ্যাপ্টারটা, তার মানে এই ফিনান্সিয়াল স্টেটমেন্টস গুলো, দ্যাট মিনস এই যে আমি যে তিনটা স্টেটমেন্টের কথা বললাম, পাঁচটা স্টেটমেন্টের মধ্যে তিনটা তো একটা অংশ বা পোর্শন। তো এই স্টেটমেন্ট গুলোকে আমরা কিভাবে এখানে যে ভ্যালু বা ফিগার গুলো নিয়ে আমরা কাজ করি সেগুলোকে ইউজাররা এই অ্যাকাউন্টিং ভ্যালু গুলোকে কিভাবে তাদের ডিসিশন মেকিং পারপাসে ইউজ করতে পারে, এই ব্যাপারটাই অ্যাকচুয়ালি আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টস বা রেশিও অ্যানালাইসিস এটার থ্রুতে আমরা দেখব। তো এখন তাহলে কোন ধরনের ভ্যালু গুলো একটু খেয়াল করে দেখো, আমরা যখন ইনকাম স্টেটমেন্টের কথাই বলি ওখানে আমরা প্রফিট ক্যালকুলেশন করেছি। হ্যাঁ, প্রফিটের ভেতর আবার শুধু প্রফিট বললে হবে না, প্রফিটের ভেতর ক্লাসিফিকেশন আছে, গ্রস প্রফিট, নেট প্রফিট। তো এই অর্গানাইজেশনের যে প্রফিট গুলো আমরা ক্যালকুলেশন করলাম, ওকে, দেন আমরা অ্যাসেট দেখেছি, আমরা কারেন্ট, লং টার্ম প্রপার্টি প্ল্যান। তো এই প্রতিষ্ঠানের যে অ্যাসেট বা ইকুইটি বা লায়াবিলিটির এই ভ্যালুগুলো দিয়ে একটা অর্গানাইজেশনের অপারেটিং পারফরমেন্সকে আমরা কিভাবে ইভালুয়েট করতে পারি, এই ধরনের অ্যানালাইসিস গুলোই বেসিক্যালি আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যানালাইসিসে দেখব। তার মানে চ্যাপ্টার 4-এ কিন্তু আমাদের কোনো অ্যানালাইসিস ছিল না, জাস্ট ক্যালকুলেটিং দ্য ভ্যালুজ। আমরা জাস্ট আমাদের গিভেন ভ্যালুর উপর বেস করে আমরা স্টেটমেন্ট গুলো প্রিপেয়ার করেছি। বাট এখানে এসে অ্যাকচুয়ালি আমাকে ওই ক্যালকুলেটেড ভ্যালু গুলোর উপর বেস করে, ভিত্তি করে আমাদেরকে কিছু অ্যানালাইসিস বা কিছু রিপ্রেজেন্টেশন আমাদেরকে দেখাতে হবে। তো এই কথাগুলোই ফার্স্টের স্লাইডে বলা আছে। দেখো, এটা যদিও আমি ডিসকাস করেছিলাম যে ফিনান্সিয়াল স্টেটমেন্টস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ টুলস। তো ওই যে যে কথাগুলো আমি এতক্ষণ বললাম এইগুলো এই স্লাইডে আছে। এরপরে এটা তোমাদের আজকে এখান থেকে ডিসকাশনটা শুরু করার কথা, তো এটাতে পরে আসছি। আর এরপর রেশিওটা, তো রেশিওতে দিয়ে মেইনলি বোঝানো হয়েছে যেটা লাস্ট ক্লাসেও বলেছিলাম যে সব সময় অ্যাবসোলিউট ফিগার থেকেই যে আমরা এক্সাক্ট বা রাইট ডিসিশন নিতে পারবো এরকম সব সময় মানে সিচুয়েশন বা সিনারিও এরকম নাও হতে পারে। তো কোন ধরনের সিচুয়েশনে অ্যাকচুয়ালি রেশিও অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট। তো এখানে যে এক্সাম্পলটা ছিল যে দুটো প্রতিষ্ঠান এক্স এবং ওয়াই, তাদের সেলস এবং নেট প্রফিট দেওয়া আছে। এখন যদি শুধুমাত্র এই দুটো ফিগারের উপর ভিত্তি করে বা ভ্যালুর উপর বেস করে যদি আমার
দুটো প্রতিষ্ঠানের মধ্যে একটা কম্পারিজন করতে বলা হয় বা তুলনা করতে বলা হয়, তাহলে অ্যাকচুয়ালি আমাকে আমি যদি প্রফিট মার্জিন রেশিওটা নিয়ে এখানে আমার ক্যালকুলেশনটা বা প্রেজেন্টেশনটা আমি দেখাই, তাহলে কিন্তু ওই প্রথম যে দুটো ইনফরমেশন আছে দেয়া, ওইটার উপর বেস করে যে ডিসিশন নেওয়া হচ্ছে এটা থেকে একটু ডিফারেন্ট হবে। কারণ এখানে আমরা প্রফিট মার্জিন রেশিও বা এক ধরনের রেশিও ক্যালকুলেশন ইউজ করে আমরা বোঝার চেষ্টা করেছি বা বলার চেষ্টা করেছি যে দুটো প্রতিষ্ঠানের মধ্যে কোন প্রতিষ্ঠানটা ভালো বা অপারেটিং পারফরমেন্সটা বেটার কম্পেয়ারিং টু আদার, এটাই বলা হয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি স্ট্যান্ডার্ড ফর কম্পারিজন। এই যে তুমি বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু ফিনান্সিয়াল স্টেটমেন্টস এর মধ্যে তুমি অ্যানালাইসিস করবে, সেখানে কম্পারিজন একটা ব্যাপার চলে আসে। আমরা দেখব এই কম্পারিজন বলতে কি বোঝানো হয়েছে বা কম্পারিজনটা কিভাবে হতে পারে। তো স্ট্যান্ডার্ড ফর কম্পারিজন বলতে বোঝানো হয়েছে যে প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল স্টেটমেন্টস গুলো অ্যানালাইসিস করার ক্ষেত্রে নরমালি এই 4 ধরনের কম্পারিজন স্ট্র্যাটেজি ফলো করা হয়। খেয়াল করো, এখানে ABCD দিয়ে 4টা পয়েন্টস হাইলাইট করা হয়েছে। তো ফার্স্ট ওয়ান বলা হচ্ছে ইন্ট্রা কোম্পানি কম্পারিজন, ডেফিনেটলি। বি তে বলা হচ্ছে ইন্টার কোম্পানি, দুটার মধ্যে ডিফারেন্স আছে। নাম্বার 1 ইজ ইন্ট্রা এন্ড নাম্বার 2 ইজ ইন্টার। সি তে বলা হচ্ছে বা নাম্বার 3 তে ইন্ডাস্ট্রি এভারেজ। এটাও আমরা দেখবো কিভাবে এই ইন্ডাস্ট্রি এভারেজটাকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের অপারেটিং পারফরমেন্স কে মেজার করার জন্য আমরা ইন্ডাস্ট্রি এভারেজটাকে একটা কম্পারিজন হিসেবে ইউজ করতে পারি। আর লাস্ট ওয়ান হচ্ছে গাইডলাইন বা সাম সর্ট অফ সেট অফ স্ট্যান্ডার্ড অর রুলস অফ থাম। তো ওয়ান বাই ওয়ান আমরা দেখি। প্রথমে দেখো নাম্বার এ তে বলা হচ্ছে ইন্ট্রা কোম্পানি। ইন্ট্রা কোম্পানি কম্পারিজনটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের একটা স্পেসিফিক অর্গানাইজেশনের ভেতর ওই স্পেসিফিক অর্গানাইজেশনটাকে ফিক্স রেখে তার বিভিন্ন ইয়ারের মধ্যে যদি কোনো অপারেটিং পারফরমেন্সের ভেতর কম্পারিজন করা হয়, সেটা কিরকম দেখো। এক্সাম্পলটা বলা হচ্ছে যে, আচ্ছা ফার্স্ট একটু বলা হয়েছে যে উইদিন দ্য কোম্পানি ক্যান কম্পেয়ার দ্য ফিনান্সিয়াল পারফরমেন্স অফ দ্য কারেন্ট ইয়ার উইদিন দ্যাট অফ দ্য প্রিভিয়াস ইয়ার। তার মানে এখানে এক্সাম্পল হিসেবে বলা হয়েছে যে একটা প্রতিষ্ঠান তার বর্তমান আর্থিক বছরের পারফরমেন্সের সাথে বা ফিনান্সিয়াল পারফরমেন্সের সাথে যদি তার প্রিভিয়াস ইয়ারের কম্পারিজন করে, এরকম। তার মানে নট নেসেসারি যে তোমার এটা এই দুটো বছরের মধ্যেই হতে পারে। এখানে ব্যাপারটা হচ্ছে আমার অর্গানাইজেশনটা ফিক্স থাকবে, বাট এটা মোর দেন 1 ইয়ার, সেটা 2 ইয়ার হতে পারে, 3 ইয়ার্স হতে পারে, মোর দেন 5 ইয়ার্স হতে পারে। একটা প্রতিষ্ঠানের ভেতরেই যদি তার বিভিন্ন ইয়ারের মধ্যে কোনো ধরনের অপারেটিং পারফরমেন্সের মধ্যে কোনো ধরনের কোনো অ্যানালাইসিস করা হয়, সেটাকে আমরা ইন্ট্রা কোম্পানি কম্পারিজন বলবো। এক্সাম্পল হিসেবে এখানে বলা হচ্ছে যে বেক্সিমকো টেক্সটাইলের 2004 এর সাথে বা 2004 এর স্টেটমেন্ট গুলোর সাথে বা অপারেটিং পারফরমেন্সের সাথে যদি ওই প্রতিষ্ঠানেরই 2003 সালের কোনো ধরনের কোনো কম্পারিজন করা হয়, তাহলে সেটাকে আমরা ইন্ট্রা কোম্পানি কম্পারিজন বলতে পারি। এরপর চলে আসি নাম্বার বি, এটা হচ্ছে ইন্টার কোম্পানি কম্পারিজন। আচ্ছা এখানে কি বলা হচ্ছে দেখো, আমরা আগেরটাতে দেখেছিলাম আমাদের প্রতিষ্ঠানটা ফিক্স থাকছে, আর এখানে হচ্ছে কোনো একটা সময়কালকে কোনো একটা পিরিয়ডকে যদি আমরা ফিক্সড ধরে নেই। হ্যাঁ, আমরা একটু ডিটেলসটা দেখি। A company can compare its financial performance with other companies in the industry. For example, the turnover of Beximco Textile in 2004 can be compared with that of Square Textile in the same year. আচ্ছা এখানে ওই যে যেটা বললাম যে কোনো একটা স্পেসিফিক পিরিয়ডকে আমি ফিক্সড ধরে নিব, বাট আমার অর্গানাইজেশন গুলো ডিফারেন্ট হতে পারে। এখন আমি ধরে নিচ্ছি এখানে 2004-এ আমি দেখতে চাচ্ছি স্কয়ার এবং বেক্সিমকো টেক্সটাইলের ভেতর তাদের কি অবস্থা, তাদের এই 2004 সালে এই দুটো প্রতিষ্ঠানের আসলে পারফরমেন্স গুলো কিরকম ছিল। এখন এটা যদি একটু ডিফারেন্ট হয়, যেমন আমি যদি ধরে নেই যে আমি দুটো ইয়ার যদি নিয়ে নেই যে 2004 এবং 2005-এর মধ্যে আমি এই দুটো ছাড়াও আরো কিছু প্রতিষ্ঠান দেখতে চাচ্ছি, তার মানে আমার এখানে প্রথমটাতে আমার অর্গানাইজেশনটা ফিক্স থাকছে, আর সেকেন্ড যেটা মানে ইন্টার কোম্পানি কম্পারিজনে আমাকে
টাইমটা আমাকে আসলে ফিক্স ধরে আমার অর্গানাইজেশনটা আমার ভ্যারি করতে পারে, এটা মোর দেন 1 2 3 হতে পারে। নাম্বার সিটা পরে বলবো, ইন্ডাস্ট্রি এভারেজ। লাস্ট ওয়ান হচ্ছে গাইডলাইন্স অর রুল অফ থাম, বা এটাকে আসলে ওই যে তখন বলেছিলাম যে সেট অফ স্ট্যান্ডার্ড বলা যায়। সেটা কিরকম, আম, এই দুটো দেখো, এ এবং বি তে কিন্তু আমি কোথাও আমার টাইমটাকে আমি ফিক্স করে নিচ্ছি, কোথাও আমি আমার অর্গানাইজেশনটাকে ফিক্স করে নিচ্ছি। আর ডিতে এসে যে ব্যাপারটা হয়েছে, ডিতে হচ্ছে কিছু কিছু কম্পারিজন করার ক্ষেত্রে তোমাকে অলরেডি কিছু সেট অফ স্ট্যান্ডার্ড দেওয়া থাকবে। আমি যদি একটা এক্সাম্পল বলি, এখানে দেখো আমরা একটু পরেই দেখবো কারেন্ট রেশিও ক্যালকুলেশন। হ্যাঁ, এটা ডিটেলস না যাই, কারণ এর পরের স্লাইডেই আছে। তা একটা প্রতিষ্ঠান যখন কারেন্ট রেশিও ক্যালকুলেশন করবে বা অ্যানালাইসিস করবে, তখন এটার একটা স্ট্যান্ডার্ড থাকে 2:1। এখন যদি কোয়েশ্চেন করো এই 2:1টা কোত্থেকে এসছে, এটা কিভাবে ফর্মুলেট করা হলো, এটাকে কেন স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হচ্ছে, আসলে প্রিভিয়াস অনেকগুলো বছরের ডাটা অ্যানালাইসিস করে এক্সপেরিয়েন্স এবং মানে ডেটা অ্যানালাইসিস এর উপর বেস করেই এই স্ট্যান্ডার্ড গুলো ফিক্স করা হয়েছে। মানে ব্যাপারটা এরকম না যে মানে জাস্ট খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প কিছু ডাটা বা ভ্যালু নিয়ে এগুলো ক্যালকুলেশন, ব্যাপারটা এরকম না। পাস্ট এক্সপিরিয়েন্স এবং ডেটার উপর বেস করেই এই স্ট্যান্ডার্ড গুলো ফিক্স করা হয়েছে। তাহলে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে প্রতিষ্ঠান অ্যানালাইসিস গুলো এরকম করে যে প্রতিষ্ঠানের নিজস্ব তাদের যে কারেন্ট ইয়ারের যে যদি আমি এটাকে কারেন্ট রেশিওর ক্ষেত্রে বলি, তাদের কারেন্ট রেশিও কত এবং অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডটা কত কারেন্ট রেশিও, তখন আসলে তারা কম্পেয়ার করতে পারে যে ফর এক্সাম্পল আমার অর্গানাইজেশনের এরকম বাট স্ট্যান্ডার্ড তো এরকম, তাহলে আমি কোথায় আছি, ওয়েদার স্ট্যান্ডার্ডের চেয়ে কি আমার অর্গানাইজেশনের ক্যালকুলেটেড রেশিওটা কি খুব ভ্যারি করছে, মানে এটা কি খুব সিগনিফিকেন্ট কোনো ভ্যারিয়েশন আছে বা নাই। এটার উপর বেস করে তখন প্রতিষ্ঠান যে কোনো ধরনের ডিসিশন নিতে পারে। এরপরে চলে আসি লাস্ট ওয়ান, যেটা নাম্বার সি বলা হয়নি, ইন্ডাস্ট্রি এভারেজ। ইন্ডাস্ট্রি এভারেজটা ক্যালকুলেশন করা হয় আসলে তুমি কোন ভেরিয়েবলটা নিয়ে কাজ করছো বা তুমি কোন ভ্যালুটা ক্যালকুলেশন করতে চাচ্ছ। হ্যাঁ, এটার রিলেটেড ইন্ডাস্ট্রিতে অন্যান্য অর্গানাইজেশনের ভ্যালুগুলো কিরকম। হ্যাঁ, সাপোজ আমি ধরে নিচ্ছি যে আমি যে প্রতিষ্ঠানের ভ্যালুটা বা যে স্পেসিফিক ভ্যারিয়েবলটা নিয়ে কাজ করতে যাচ্ছি, সেটার জন্য না মানে নর্মাল এভারেজ যেভাবে ক্যালকুলেশন করা হয়, আমি ধরে নিচ্ছি যে আমার এই প্রতিষ্ঠান বা এই সম্পর্কিত আরো 25টি অর্গানাইজেশন অলরেডি মার্কেটে আছে। তো তখন আসলে আমাকে একটা এভারেজ ভ্যালু ক্যালকুলেশন করতে হয়। এটাও আছে মেবি পরে, ওটাও আমরা ডিটেলস দেখবো। তো এই তখন আসলে তোমার মানে ক্যালকুলেশনটা এরকম হয়ে যাবে বা কম্পারিজনটা অ্যানালাইসিসটা যে আমার অর্গানাইজেশনের ক্যালকুলেটেড ভ্যালু দিস এন্ড দ্য ইন্ডাস্ট্রি এভারেজ ইজ দিস। তো তাহলে কি অবস্থা আমার প্রতিষ্ঠানের, এটা কি ভালো অবস্থায় আছে না খারাপ অবস্থায় আছে এরকম। তো এই কম্পারিজনের আমরা এই চারটা বেস দেখলাম। এখন চলে আসি আমাদের অ্যাপ্লিকেশনে, যে কিভাবে অ্যাকচুয়ালি একটা প্রতিষ্ঠান তাদের রেশিও অ্যানালাইসিস গুলো বা এই প্রেজেন্টেশন গুলো ক্যালকুলেশন করবে বা দেখাবে। ফার্স্টেই দেখো আছে টাইপস অফ রেশিওস। ম্যাডাম টার্নওভার মানে কি? টার্নওভারটা আসলে বিভিন্ন ধরনের টার্নওভার হতে পারে। ইনভেন্টরি টার্নওভার হতে পারে, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার হতে পারে। তো টার্নওভারটা যদি খুব ইজি ওয়েতে তোমাকে বোঝাই, কারণ আম, একটু দেখো এই যে দেখতে পাচ্ছ এখন যে স্লাইডটা, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার। তো টার্নওভারটা দিয়ে মেইনলি বোঝানো হয় যে যেমন অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারটা দিয়ে প্রতিষ্ঠান ক্যালকুলেশন করে যে এক বছরের মধ্যে যে ক্রেডিট সেলসটা করে, এই ক্রেডিট সেলস গুলো, ক্রেডিট সেলস মানে কি, যে তুমি ধারে বিক্রি করেছো, এটাই তো। কত দ্রুত একটা প্রতিষ্ঠান এই এক বছরের মধ্যে যে ক্রেডিট সেলসটা করে সেখান থেকে আবার টাকা রিকভার করতে পারে, এরকম একটা ব্যাপার বোঝানো হয়। যে তোমার মানে কালেকশন ক্যাপাবিলিটিটা কিরকম, এরকম আর কি। তো রিসিভেবলের ক্ষেত্রে যেমন আমরা এটাকে টার্নওভার বলছি, আবার ইনভেন্টরি টার্নওভারও হতে পারে। ইনভেন্টরি টার্নওভারটা কি? ইনভেন্টরি টার্নওভারটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের যে ইনভেন্টরি থাকে, হ্যাঁ,
এই যে দেখো এখানে যেমন ইনভেন্টরি টার্নওভারটা দিয়ে বোঝানো হচ্ছে যে ইনভেন্টরি টার্নওভার মেজার্স দ্য লিকুইডিটি অফ দ্য ইনভেন্টরি। তার মানে আমি আমার ইনভেন্টরি গুলোকে সেল করে কত দ্রুত আমি ক্যাশ কালেকশন করতে পারি। সো ওই যে এই ব্যাপারটাকে অ্যাকচুয়ালি টার্নওভার বলা হয়, যে তুমি রিকভার ক্যাপাবিলিটিটা কিরকম কোনো কিছু, সেটা হতে পারে ইন টার্মস অফ রিসিভেবল এর ক্ষেত্রে, হতে পারে ইন টার্মস অফ ইনভেন্টরির ক্ষেত্রে, প্রফিটের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি টাইপস অফ রেশিও। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলে নেই যে আমি কিন্তু তোমাদের মেটেরিয়াল গুলো আপলোড করে দিয়েছি রেশিও, তো ওখানে খেয়াল করে দেখবে এর আগের প্রত্যেকটা চ্যাপ্টারে আমি তোমাদের যে রেফারেন্স বইয়ের ওই অরিজিনাল চ্যাপ্টারটা দিয়েছি, এখানে কিছু দেইনি। এখানে শুধুমাত্র তোমরা দুইটা স্লাইড পাবে, একটা হচ্ছে যে একটা ওয়ার্ড ফাইল আছে আর কি, ওটা স্লাইড না, ঠিক একটা ওয়ার্ড ফাইল, একটা বা দুইটা এক্সাম্পল, আরেকটা হচ্ছে যে এখন আমি যেটা তোমাদের পাওয়ার পয়েন্ট। তো এটার রিজনটা হচ্ছে আমি এই জন্যই দিইনি কারণ ওখানে অনেক রেশিও আছে। আমি জাস্ট ওখান থেকে যেগুলো খুব কমন ইউজ হয় বা তোমাদের জন্য যেগুলো রিলেটেবল ওই ধরনের কিছু রেশিও দেখিয়েছি, যার কারণে আমি বইয়ের যে অরিজিনাল রেশিও অ্যানালাইসিস এর চ্যাপ্টারটা তোমাদেরকে আর দেইনি, কারণ ওখানে একটা ক্লাসিফিকেশনের ভেতরে আসলে অনেক রেশিও আছে, সবগুলো হয়তো ইম্পর্টেন্ট না বা অ্যাকচুয়ালি তোমাদের জন্য ইউজফুল না বোঝার জন্য। তো এই জন্য আমি জাস্ট আমার মতো করে যে রেশিও গুলো ইম্পর্টেন্ট বা এখানে বোঝা যাবে ওগুলোই দিয়েছি। তো এই জন্য কারো যদি কোনো কোয়েরি থাকে এটা আমি যেন আগেই বলে দিলাম। তো আমরা তাহলে ক্লাসিফিকেশনে চলে যাই। ক্লাসিফিকেশনে দেখো এখানে বলা হচ্ছে যে উই ক্লাসিফাই দ্য রেশিওস আন্ডার দ্য ফলোইং ক্যাটাগরিজ। চারটা ক্যাটাগরি এখানে বলা হচ্ছে। একটা হচ্ছে লিকুইডিটি অ্যান্ড এফিসিয়েন্সি রেশিও, দেন সলভেন্সি রেশিও, নাম্বার 3 ইজ প্রফিটেবিলিটি রেশিও, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ মার্কেট রেশিও। তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক্লাসিফিকেশনের ভেতর আবার অনেকগুলো রেশিও আছে, এগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। তো প্রথমে আমরা চলে যাই লিকুইডিটি অ্যান্ড এফিসিয়েন্সি রেশিও। এই রেশিওর ক্লাসিফিকেশনে যাবার আগে আমরা দেখব যে একটা প্রতিষ্ঠানের লিকুইডিটি অ্যান্ড এফিসিয়েন্সি রেশিও দিয়ে কি বোঝানো হয় এবং এই রেশিওটা কেন ক্যালকুলেশন করবে একটা প্রতিষ্ঠান। খেয়াল করো, দুটো প্রশ্ন, লিকুইডিটি দিয়ে কি বোঝানো হচ্ছে আর এফিসিয়েন্সি দিয়ে কি বোঝানো হচ্ছে। তাহলে বোঝানোর পরে তাহলে এটা একটা প্রতিষ্ঠানের জন্য কেন ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা কেন এই রেশিও গুলো আমরা ক্যালকুলেশন করব। তো প্রথমেই দেখো এই দুটো টার্মস কে ক্লিয়ার করা হয়েছে যে হোয়াট ইজ লিকুইডিটি, হোয়াট ইজ মিন বাই লিকুইডিটি এন্ড হোয়াট ইজ এফিসিয়েন্সি। একটু পড়ো, আমি বলছি। আচ্ছা, লিকুইডিটি দিয়ে দেখো এখানে বোঝানো হচ্ছে যে লিকুইডিটি রেফার্স টু দ্য অ্যাবিলিটি টু মিট শর্ট টার্ম অব্লিগেশন and efficiency refers to the ability of being productive using the asset। তাহলে এখানে আমরা দুটো টার্মই বলা হয়েছে। প্রথমে লিকুইডিটি দিয়ে বোঝানো হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের যে কারেন্ট লায়াবিলিটি গুলো থাকে ওই লায়াবিলিটি গুলো পরিশোধ করার ক্ষেত্রে বা দায়গুলো মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিটা অ্যাকচুয়ালি কিরকম, লায়াবিলিটিটা কিরকম। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে তুমি কিন্তু কারেন্ট লায়াবিলিটি গুলো মিট আপ করবে নরমালি ডেফিনেটলি তোমার কারেন্ট অ্যাসেট দিয়ে। সো এখানে লায়াবিলিটির সাথে কিন্তু অ্যাসেট অটোমেটিক্যালি চলে আসছে। খেয়াল আছে কিনা আমি তোমাদের অনেক সময় চ্যাপ্টারে আগে যে প্রিভিয়াস চ্যাপ্টার গুলো পড়েছিলাম ওটা পড়ানোর সময় অনেক সময় বলেছিলাম যে ক্যাশ ইজ দ্য মোস্ট লিকুইড অ্যাসেট। তো লিকুইডিটি বলতে বোঝানো হয় যে কোনো কিছুর ক্যাশে কনভার্ট করার অ্যাবিলিটিটা কিরকম, এটাই আর কি। আর এফিসিয়েন্সি দিয়ে বোঝানো হচ্ছে টু দ্য অ্যাবিলিটি অফ বিং প্রোডাক্টিভ ইউজিং দ্য অ্যাসেট। তার মানে একটা প্রতিষ্ঠানের যে এক্সিস্টিং অ্যাসেট গুলো থাকে এই অ্যাসেট গুলো কতটা প্রোডাক্টিভ ওয়েতে একটা অর্গানাইজেশন অ্যাকচুয়ালি ইউজ করতে পারে। তো এই দুটো ব্যাপার আসলে মেজার করার জন্য বা অ্যানালাইসিস করার জন্য একটা প্রতিষ্ঠান এই রেশিওর হেল্প নিয়ে থাকে। তো এখন এটার আন্ডারে আসলে তাহলে কোন কোন রেশিও গুলো আছে যেগুলো একটা প্রতিষ্ঠান তাদের লিকুইডিটি এন্ড এফিসিয়েন্সি মেজারমেন্ট করার ক্ষেত্রে নরমালি ক্যালকুলেশন করে। এরপরে দেখো এখন কিন্তু আমরা আবার সাব ক্লাসিফিকেশনে চলে যাচ্ছি।
হেডিং এর আন্ডারে ফার্স্টে আছে কারেন্ট রেশিও, দেন নাম্বার বি হচ্ছে কুইক অর অ্যাসিড টেস্ট রেশিও, নাম্বার সি হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার, নাম্বার ডি হচ্ছে ইনভেন্টরি টার্নওভার, দেন নেক্সট ক্লাসিফিকেশন সলভেন্সিতে। তাহলে আমরা এখন এই চারটা রেশিও এখন দেখব, যে কারেন্ট রেশিও, which one is current and liquid, sorry, acid test ratio, then receivable turnover and inventory turnover। তার মানে তোমাকে এখন মানে বোঝা যাচ্ছে যে এই যে কারেন্ট, লিকুইড, অ্যাসিড টেস্ট রেশিও বলছি বা কুইক রেশিও বলছি, যেটাই ইনভেন্টরি অ্যান্ড অ্যাকাউন্টস রিসিভেবল, এগুলো কিন্তু অল আর রিলেটেড টু লিকুইডিটি অ্যান্ড এফিসিয়েন্সি ক্যাটাগরি। কারণ এখানে খেয়াল করে দেখো প্রত্যেকটা আইটেম কিন্তু তোমার কারেন্ট অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি আইটেম। কিভাবে? কারণ ওই যে তোমাদের চ্যাপ্টার 4-এ যে পড়িয়ে আসলাম আমি ক্লাসিফিকেশন, ওখানে খেয়াল করে দেখো যে প্রত্যেকটা কিন্তু একটা চ্যাপ্টারের সাথে তোমার নেক্সট চ্যাপ্টারের রিলেশন আছে। যে এখানে এসে আমরা কিন্তু যে ক্লাসিফাই করছি কারেন্ট অ্যাসেট লায়াবিলিটি কোত্থেকে, কারণ আমরা চ্যাপ্টার 4-এ অলরেডি দেখে আসছি যে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, এগুলোকে কিন্তু আমরা কারেন্ট অ্যাসেট সেগমেন্টে দেখাই। দেন আমরা দেখব অ্যাকাউন্টস পেয়েবল আছে, আরো কিছু আইটেম আছে যেগুলোকে আমরা অলরেডি কারেন্ট লায়াবিলিটি ক্যাটাগরিতে দেখিয়ে আসছি। সো এখানে সব আইটেম গুলো কিন্তু কারেন্ট সেকশনের সাথে রিলেটেড, ওয়েদার অ্যাসেট ওয়েদার লায়াবিলিটি, এটাই আর। তো ওখানে যেহেতু তোমার অলরেডি আইডিয়া হয়েছে অ্যাসেট লায়াবিলিটি রিলেটেড, তো তাহলে এখন আরেকটু ইজি ওয়েতে বোঝার কথা। তো যাই হোক, আমরা কারেন্ট রেশিওটা দেখবো, লিকুইডিটি এন্ড এফিসিয়েন্সির আন্ডারে ফার্স্ট ওয়ান। এখানে বলা হচ্ছে কারেন্ট রেশিও মেজার্স দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টোটাল কারেন্ট অ্যাসেট অ্যান্ড টোটাল কারেন্ট লায়াবিলিটিস অ্যাট এ স্পেসিফিক ডেট। আচ্ছা, একটা নির্দিষ্ট তারিখে একটা প্রতিষ্ঠানের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির রিলেশনশিপটা এখানে মেজার করা হয়। মানে কেন মেজার করা হয়, এটার আমি তো নিশ্চয়ই কোনো একটা রিজনের জন্য এই রেশিওটা আমি মেজার করব। দেখো এরপরে বলা হয়েছে যে এ হাই কারেন্ট রেশিও সাজেস্ট এ স্ট্রং লিকুইডিটি পজিশন। তার মানে কোনো প্রতিষ্ঠানের যদি কারেন্ট রেশিওটা খুব হাই থাকে, তাহলে সেখানে ধরে নিতে হবে যে ওই প্রতিষ্ঠানের খুব ভালো একটা লিকুইডিটি পজিশন আছে। তার মানে প্রতিষ্ঠানের যে কারেন্ট অ্যাসেট আছে, এই অ্যাসেট গুলো দিয়ে তাদের লায়াবিলিটি মিট আপ করার ক্ষেত্রে তাদের ফিনান্সিয়াল অ্যাবিলিটি খুব স্ট্রং। আচ্ছা, এখন এরপরে আবার বলা হয়েছে an excessively high ratio means the company has invested too much current asset comparing to the current liabilities। এখন ওই যে আমরা তো জানি কারেন্ট অ্যাসেটের একটা স্ট্যান্ডার্ড থাকে, তো প্রতিষ্ঠান নিজের মানে অর্গানাইজেশনের জন্য কারেন্ট রেশিওটা ক্যালকুলেশন করে আসলে ওই স্ট্যান্ডার্ড ভ্যালুর সাথে কম্পারিজন করবে। যদি দেখা যায় যে কারেন্ট রেশিওর ক্যালকুলেটেড ভ্যালুটা অ্যাকচুয়ালি আমার স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে খুব এক্সেসিভ হাই বা বেশি আছে, তাহলে ধরে নিতে হবে ওই প্রতিষ্ঠান আসলে তার যেই অ্যাসেট গুলো আছে কারেন্ট, ওই অ্যাসেট গুলোর মধ্যে খুব বেশি পরিমাণে তারা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাসেট ইনভেস্ট করে রেখেছে কম্পেয়ারিং টু ডেফিনেটলি ফিক্সড অ্যাসেট। যে পরিমাণে একটা রেশিও ফিক্সড অ্যাসেট বা কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে থাকা উচিত, বা অর্গানাইজেশনের যদি নিজস্ব কোনো পলিসি থাকে, তো সেখানে আসলে তাদের বিনিয়োগটা তাদের কারেন্ট অ্যাসেটে খুব হাই, সেটাও একটা প্রতিষ্ঠানের জন্য ভালো না। কারণ সব ধরনের অ্যাসেটই অ্যাকচুয়ালি ইকুয়ালি ইনভেস্টমেন্ট থাকা উচিত, যে সবকিছু কারেন্ট সেকশনে ইনভেস্ট করে রাখবে তো ফিক্সড সেকশনে কিছু থাকবে না, আবার সবকিছু ফিক্সড সেকশনে থাকবে বাট তাদের আবার কারেন্ট লায়াবিলিটি মিট আপ করার এবিলিটি থাকবে না, সেটাও আসলে অ্যাকসেপ্টেবল না। তো আমরা রেশিওটা দেখলাম, এখন চলে যাই ক্যালকুলেশনে, যে কিভাবে আমরা এখানে দেখো নেক্সট স্লাইডে প্রথমেই তোমার দুটো পোর্শনে কিছু আইটেম আছে। লেফট পোর্শনে আছে কারেন্ট অ্যাসেট কম্পোজিশন, আর রাইট পোর্শনে দেখানো হচ্ছে কারেন্ট লায়াবিলিটি কম্পোজিশন। এই প্রত্যেকটা আইটেম আমি তোমাদের যখন চ্যাপ্টার 4-এ কারেন্ট অ্যাসেট লায়াবিলিটি পড়াই তখন দেখিয়েছি। ক্যাশ ইকুইভ্যালেন্ট, দ্যাট মিনস চেক, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল, প্রিপেইড ইন্স্যুরেন্স, ইনভেন্টরি। দেন লায়াবিলিটিতে যদি দেখো অ্যাকাউন্টস পেয়েবল,
কারেন্ট নোটস পেয়েবল, কারেন্ট পোর্শন অফ এনি লং টার্ম ডেট, অ্যাক্রুড এক্সপেন্সেস, ইনকাম ট্যাক্স পেয়েবল, এই সবগুলো আইটেমই কিন্তু তোমাদের অলরেডি কারেন্ট অ্যাসেট গুলো অ্যাসেট সেগমেন্টে ছিল, লায়াবিলিটি আইটেম গুলো কারেন্ট লায়াবিলিটি সেকশনে ছিল। তাহলে তোমার এখন কাজ হয়ে যাবে যে যখনই কারেন্ট রেশিওর কোনো ক্যালকুলেশনের ব্যাপার থাকবে, তখন তোমার গিভেন ডাটাগুলো থেকে কারেন্ট অ্যাসেট এবং লং টার্ম কারেন্ট লায়াবিলিটি গুলোকে ফাইন্ড আউট করে ফেলতে হবে। তো এরকম একটা এক্সাম্পল আমরা দেখবো। আমরা তো জাস্ট থিওরিটিক্যালি দেখলাম যে কারেন্ট অ্যাসেট লায়াবিলিটি গুলো দরকার, তো কোয়েশ্চেনে আসলে ইনফরমেশন গুলো কিভাবে থাকতে পারে এবং আমি ওটাকে কিভাবে তাহলে ক্যালকুলেশনটা দেখাতে পারি। আচ্ছা, নেক্সট আমি একটু তোমাদের সাথে একটা ওয়ার্ড ফাইলে একটা প্রবলেম শেয়ার করবো, আমি একটু দেখছি ওটা কোথায়। আচ্ছা, আমি ওই ফাইলটা একটু দেখছি কোথায়, আমি তো একটু তোমরা হোল্ড করো। আচ্ছা, এখানে একটা প্রবলেম একটু দেখো, দেখতে পাচ্ছ তো মনে হয় একটা প্রবলেম স্লাইড শেয়ার করেছি রিলেটেড টু রেশিও। এখানে একটা কোয়েশ্চেন আছে, আমি জাস্ট প্রত্যেকটা রেশিও পড়ানোর পরে ওটার সাথে রিলেট করে তোমার এক্সাম্পলটা কি হতে পারে, এজন্য আমি ওইটা অতটুকু পড়ানোর পরে আবার এখানে একটা এক্সাম্পলে ব্যাক করলাম। একটু কোয়েশ্চেনটা ভালো মতো পড়ে দেখো যে রেশিওর কোয়েশ্চেন টাইপ বা তোমার ডাটা গুলো কিরকম হয়, এটাও তোমার এট দ্য সেম টাইম একটা রিভিউ হয়ে যাবে। এখানে বলা হচ্ছে যে রবার্ট কোম্পানির একটা ইনকাম স্টেটমেন্ট আছে, দেখতেই পাচ্ছ একদম রেড কালারে এটা হাইলাইট করা ইনকাম স্টেটমেন্ট। তারপরে আবার রবার্ট কোম্পানির একটা ব্যালেন্স শিট আছে, তার মানে আমরা এখানে একটা প্রতিষ্ঠানের দুটো স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, ওয়ান ইজ ইনকাম এন্ড দ্য আদার ওয়ান ইজ ব্যালেন্স শিট। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখবো আমাদের রিকোয়ারমেন্ট কি। এখানে বলা হচ্ছে রিকোয়ার্ড ক্যালকুলেট কারেন্ট রেশিও, কুইক রেশিও, এগুলো দরকার নেই কারণ আমরা মাত্রই দেখে আসলাম যে কারেন্ট রেশিওটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো কারেন্ট রেশিওটা ক্যালকুলেশন করার আগে প্রথমেই তোমাকে যেটা খেয়াল রাখতে হবে যে এই রেশিওটা ক্যালকুলেশন করার জন্য আমার কোন ভেরিয়েবল গুলো দরকার। দুই ধরনের ভেরিয়েবল দরকার, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট and the other one is current liability। তো এই দুইটা আইটেম, অন্য কোনো কিছু কিন্তু কারেন্ট রেশিও ক্যালকুলেশন করার জন্য দরকার নেই। তাহলে তোমার যে গিভেন ডাটা দেয়া আছে বা যেই দুটা স্টেটমেন্ট দেওয়া আছে সেখান থেকে তাহলে তুমি ফাইন্ড আউট করে ফেলো যে আসলে আমার কারেন্ট অ্যাসেট এবং লায়াবিলিটি গুলো আমি কোথায় পাবো। এখন আমাকে বলো তো যে অ্যাসেট বা লায়াবিলিটির কোনো আইটেম কি তুমি ইনকাম স্টেটমেন্টে পাবে বা ইনকাম স্টেটমেন্টে দেওয়া থাকে? ইনকাম স্টেটমেন্টে দেওয়া থাকে না, কারণ ইনকাম স্টেটমেন্টে অনলি রেভিনিউ এবং এক্সপেন্স আইটেম থাকে। তাহলে আমরা এটাকে স্কিপ করছি, এখন আমাদের দরকার নেই।
আমরা চলে আসি ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা পোর্শন আছে, লেফট পোর্শনে লায়াবিলিটি ইকুইটি, রাইট পোর্শনে অ্যাসেট। তো এখন আসলে আমাদের এখান থেকে আমাদের ওই রিলেটেড ইনফরমেশন গুলো আমরা পেতে পারি, যে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি। তো প্রথমেই যদি আমরা অ্যাসেট সেগমেন্টে আসি, খেয়াল করো এখানে বেশ কিছু অ্যাসেট দেওয়া আছে। একটা হচ্ছে বলা আছে নিড ফিক্সড অ্যাসেট, ক্যাশ, দেন ডেটার অবলিক অ্যাকাউন্টস রিসিভেবল। তো কোথাও কোথাও অ্যাকাউন্টস রিসিভেবলটাকে ডেটার এই টার্মসটাও দেখতে পারো, বাট মানে বোথ হ্যাভ দ্য সেম মিনিং, স্টক অর ইনভেন্টরি। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যাসেট গুলো থেকে তোমাকে আসলে ফাইন্ড আউট করতে হবে যে উইচ আর দ্য কারেন্ট অ্যাসেট। দেখো প্রথমেই যেটা আছে নিড ফিক্সড অ্যাসেট, তোমাকে বলেই দিচ্ছে যে দিস ইজ ফিক্সড অ্যাসেট, তার মানে তো তোমাকে এটাও কারেন্ট অ্যাসেট আইটেম। তাহলে আমরা তিনটা কারেন্ট অ্যাসেট পেলাম, দেখো, ক্যাশ, ডেটার্স এন্ড স্টক। এখন আমাদের দরকার লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি। শুধু লায়াবিলিটি বললে আবার হবে না, কারণ লায়াবিলিটি বোথ লং টার্ম এবং কারেন্ট হতে পারে। একদম ফার্স্ট ওয়ান বলা আছে ইকুইটি। এখন ইকুইটি কি লায়াবিলিটি আমাকে কেউ বলতে পারবে? একটু বলো তো, কারণ অনেকে প্রায় 4টা চ্যাপ্টার পড়িয়ে আসলাম, এসে এখন আসলে লায়াবিলিটি আর ইকুইটির মধ্যে আহ মানে দুটা কি সিমিলার কিনা বা কোনো ডিফারেন্স আছে কিনা তোমাদের বলতে পারার কথা আর কি। একটু বলো তো আমাকে। ম্যাম, দুইটা তো আলাদা জিনিস বোধহয়। হ্যাঁ, দুইটা, না বোধ হয় না, দুইটা আলাদা জিনিসই। কারণ তুমি ম্যাম, ইকুইটি দুইটা আলাদা জিনিস না? একদম, হ্যাঁ সেটাই তো বললাম যে ডেফিনেটলি দুটো ডিফারেন্ট। কারণ তুমি যখন বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনটার আইটেম গুলো তুমি চিন্তা করো, অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, তো লায়াবিলিটি কি কখনো ইকুইটির মানে দুইটা তো সেম না। একটা হচ্ছে যে ওনারের কন্ট্রিবিউশন, আর লায়াবিলিটিটা হচ্ছে যে দ্যাট ইজ কমপ্লিটলি ওয়ান কাইন্ড অফ অব্লিগেশন ফর দ্য অর্গানাইজেশন, এক্সটার্নাল অব্লিগেশন। তো এটা তো অবশ্যই ইকুইটি ভেতর লায়াবিলিটিটা থাকছে না। তো তাহলে আমরা ইকুইটিটাকে স্কিপ করলাম। এরপরে দেখো একটা আইটেম আছে 15% ডিবেঞ্চার। হ্যাঁ, এই 15% ডিবেঞ্চারটা কি, এটা মানে কোন ধরনের আইটেম? এখন এটা যেহেতু তোমার লায়াবিলিটি বা ইকুইটি পোর্শনে আছে, সুতরাং এটা তো অ্যাসেট হবে না, এতটুকু বোঝা যাচ্ছে। তাহলে এটা কি ডিবেঞ্চার? ডিবেঞ্চারটা হচ্ছে নর্মালি লং টার্ম লায়াবিলিটি আইটেম। একটা প্রতিষ্ঠান, যে তোমাদের ক্লাসে আমি ক্লাসিফাইড ব্যালেন্স শিট পড়ার সময় বন্ডের কথা বলেছিলাম, যে বন্ডের সেম ফিচার্স ডিবেঞ্চার হতে পারে। তাহলে এটা কি, প্রতিষ্ঠান যখন বড় কর বা লোন নেয় তখন লং টার্মের জন্য লোন নেওয়ার জন্য অ্যাকচুয়ালি ডিবেঞ্চার পেপার গুলা ইস্যু করে। তাহলে ডিবেঞ্চার পেপার কি, কোনো প্রতিষ্ঠান যখন ডিবেঞ্চার পেপার ইস্যু করে তখন নর্মালি তাদেরকে একটা ইন্টারেস্ট রেট দেওয়া হয়। সেটা কিরকম, আমি ধরে নিচ্ছি এক্স অর্গানাইজেশন, প্রতিষ্ঠান এক্স, তার ক্যাপিটাল ফর্মিং এর জন্য কিছু ডিবেঞ্চার পেপার ইস্যু করেছে। তো প্রত্যেকটা ডিবেঞ্চার পেপারের ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে 5 বছর, এবং প্রতিটি ডিবেঞ্চার পেপারের ভ্যালু হচ্ছে 5 লাখ টাকা, এবং এর ইন্টারেস্ট রেট হচ্ছে 15%। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে কেউ যদি এক্স প্রতিষ্ঠানের কাছ থেকে 5 লাখ টাকা দিয়ে 5 বছরের জন্য একটি ডিবেঞ্চার পেপার পারচেস করে, তাহলে প্রত্যেক ইয়ারে ওই ডিবেঞ্চার হোল্ডারকে 15% রেটে ইন্টারেস্ট দেয়া হবে। নাম্বার 2, ম্যাচুরিটি ভ্যালু শেষ হয়ে যাওয়ার পর 5 বছর পর তখন তাকে ওই পেপারটা যখন অর্গানাইজেশনের কাছে হ্যান্ড ওভার করবে, তার এগেইনস্টে তার প্রিন্সিপাল অ্যামাউন্টটা দিয়ে দেওয়া হবে। এতে করে প্রতিষ্ঠানের দিক থেকে কি বেনিফিট, আর ডিবেঞ্চার হোল্ডার যিনি পারচেস করছেন বা ডিবেঞ্চার হোল্ডার আর যিনি, তার কি বেনিফিট? প্রতিষ্ঠানের বেনিফিট হচ্ছে ওই যে ক্যাপিটাল বা মানে অর্গানাইজেশনের ক্যাপিটাল ডেফিসিয়েন্সি হলে এটা তার একটা সোর্স হতে পারে, যে ডিবেঞ্চার
পেপার সেল করে অ্যামাউন্ট কালেকশন করা। আর ডিবেঞ্চার হোল্ডারের পার্সপেক্টিভ থেকে হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ একটা ইনভেস্টমেন্ট, যে প্রতি বছর আমি 15% করে ইন্টারেস্ট পাবো, আবার আমাকে আমার ম্যাচুরিটি ভ্যালুর পরে প্রিন্সিপাল অ্যামাউন্ট ব্যাক করে দেওয়া হবে, এটাই। তো ডিবেঞ্চারটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটি আইটেম, তার মানে এটাও কারেন্ট অ্যাসেট সেগমেন্টে আসছে না, এটাও বাদ দিচ্ছি। নেক্সট, ক্রেডিটার্স অবলিক ম্যাম অ্যাকাউন্টস পেয়েবল, এটা তো অবশ্যই তোমার কারেন্ট লায়াবিলিটি। হ্যাঁ হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। ম্যাম এই যে 15% এটা কি হচ্ছে প্রতি বছর শেষে পে করা লাগবে, যতদিন আমি ওই টাকাটা এখন মানে এটা টোটালটা আসলে না দিয়ে ওই, দিব? হ্যাঁ মানে যত তোমার ম্যাচুরিটি ভ্যালু যত দিন থাকে, যে ধরো তাকে প্রতি বছর, এটা মানে অর্গানাইজেশনের উপর বা ডিবেঞ্চার পেপারটা যারা সেল করবে তাদের উপর ডিপেন্ড করে। অনেকের হয়তো 6 মান্থ পর পর ইন্টারেস্ট দিতে পারে, অনেকে হয়তো বা ইয়ারলি দিতে পারে, এরকম আর কি। নর্মালি যেটা হয় ইয়ারলি হয়। তো এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ এটা অবশ্যই তোমার ওই ম্যাচুরিটি ভ্যালু পর্যন্ত কন্টিনিউ করবে, যতদিন তোমার ওটার মেয়াদ, ওই ডিবেঞ্চার পেপারটার যেই মানে মেয়াদ যেটা লেখা থাকবে ওই পিরিয়ড পর্যন্ত অবশ্যই তাকে রেগুলার বেসিসে ডিবেঞ্চার হোল্ডারকে তার ইন্টারেস্ট দিতেই হবে। পরে আমরা আরো দেখবো যে শেয়ার হোল্ডারদের চেয়ে এই শেয়ার হোল্ডারদের ডিভিডেন্টের আগে প্রেফারেন্স হচ্ছে ডিবেঞ্চার হোল্ডারদের ইন্টারেস্ট আগে পেমেন্ট করতে হয়, তারপরে দিতে হবে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড। কেন এটা পরে দেখবো, এই এক্সাম্পলে ওইটা তোমাদের দরকার নেই। আচ্ছা এরপরে তার মানে পেয়েবলস। ডিবেঞ্চার লং টার্ম লায়াবিলিটি। হ্যাঁ লং টার্ম লায়াবিলিটি, তো আগেই বলেছি লং টার্ম লায়াবিলিটি। আরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমার ইন্টারেস্ট রেট দেখে। আচ্ছা দেন পেয়েবলস। পেয়েবলস এটা তো কিছু বলা নাই, কিন্তু বাট তোমাকে এখানে ধরে নিতে হবে যে দিস ইজ শর্ট টার্ম লায়াবিলিটি। না এখন তুমি যদি বলো পেয়েবলস দিয়ে কি বোঝানো হচ্ছে, এটা কি ওয়েদার লং টার্ম অর শর্ট টার্ম, কোন ধরনের পেয়েবলস? নর্মালি দিস ইজ শর্ট টার্ম, কিছু বলা না থাকলে শর্ট টার্ম লায়াবিলিটি আইটেম। এরপরে আদার কারেন্ট লায়াবিলিটি, এটা তো আসলে কনফিউশনের আর কোনো অপশনই নাই, কারণ তোমাকে বলেই দিয়েছে আদার কারেন্ট লায়াবিলিটি। তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম আমাদের সবগুলো আইটেম। অ্যাসেটে পেলাম ক্যাশ, ডেটার, স্টক, আর লায়াবিলিটি আইটেমে পেলাম আমরা ক্রেডিটার্স, পেয়েবলস আর আদার কারেন্ট লায়াবিলিটি। সো আমাদের ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে 2.84:1। এটা থেকে আসছে, এটা হচ্ছে ওই যে কারেন্ট রেশিওর স্ট্যান্ডার্ডটা হচ্ছে 2:1। এটা অলরেডি একটা স্ট্যান্ডার্ড সেট করা। এই প্রতিষ্ঠানের রেশিওটা হচ্ছে 2.84:1, এটার সাথে সিমিলারিটিস রেখে মানে ইয়ে করা, প্রেজেন্ট করা হলো। এখন এখানে কোনো কমেন্ট চাই, কম্পারিজন চাইনি, জাস্ট ক্যালকুলেট করা হয়েছে। এখানে কিন্তু তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে ক্যালকুলেট। যদি কমেন্ট থাকতো, কম্পারিজন থাকতো, তখন তোমার কোনো অপশন থাকতো তুমি কমেন্ট করতে। এখানে জাস্ট আমি ক্যালকুলেশন পর্যন্ত দেখিয়েছি। কমেন্টটা তাহলে কিরকম হতো, যে মার্কেটে হচ্ছে 2:1 আর আমার ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে 2.84, তার মানে মার্কেট রেশিওর চেয়ে লিটল বিট হাই। হ্যাঁ, তো খুব বেশি তাদের জন্য এটা কোনো মানে ভালনারেবল সিচুয়েশন এই অর্গানাইজেশনের জন্য না। তো মানে এরকম আর কি। সো তাদের কারেন্ট অ্যাসেট এবং রেশিওর যে রিলেশনশিপটা, ইট ইজ কোয়াইট গুড। দেন আমরা চলে যাচ্ছি, এটা এভাবেই রেশিওটা দেখাবে। কারেন্ট রেশিও দেখলাম আমরা। দেন নেক্সট আমরা চলে যাই আমাদের স্লাইডে। এটা শেষ করলাম। বি, কুইক অ্যান্ড অ্যাসিড টেস্ট রেশিও। আচ্ছা এটা কি? এটা দেখো বলা হচ্ছে যে the quick ratio is similar to the current ratio except that it is mere stringent test of short term liability। আচ্ছা এখানে দেখো এটাও একটা অর্গানাইজেশনের লিকুইডিটি পজিশনটা মেজার করার জন্য ক্যালকুলেশন করা হয়। বাট তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে তো ওখানেও তো আমরা লিকুইডিটি পজিশন চেক করে আসলাম এটাতে,
এই যে কারেন্ট রেশিওতে, তো এখানে এসেও আবার আমরা বলছি যে এটাও একটা প্রতিষ্ঠানের লিকুইডিটি বা কারেন্ট সিচুয়েশনটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে দুটার মধ্যে ডিফারেন্স কোথায়? দেখো এখানে সেকেন্ড যে ইনফরমেশনটা বলা আছে যে এটাও একটা প্রতিষ্ঠানের কারেন্ট রেশিও বা কারেন্ট সিচুয়েশনটাকে এক্সপ্লেইন করবে, বাট কারেন্ট রেশিওটার চেয়ে এটাকে আমরা আরেকটু পাওয়ারফুল বা আরেকটু ম্যাম আপনার কথা পুরা কেটে কেটে আসতেছিল। ম্যাম কি বললাম, নাম কি মিটিং থেকে বেরিয়ে গেছে। ম্যাম ডিসকানেক্টেড হয়ে গেছে। শুনতে পাচ্ছো আমাকে? জি ম্যাম। ইয়েস ম্যাম। হ্যালো। ইয়েস ম্যাম ইয়েস ম্যাম, শুনতেছি। শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, মানে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, কি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আবার একটু, আচ্ছা দেখো যেটা বলছিলাম, আমার এখানে দেখাচ্ছে যে যে ইন্টারনেট কানেকশনটা আনস্টেবল। আচ্ছা, হতে পারে কোনো কারণে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে তাহলে এই দুটো রেশিওর মধ্যে তাহলে জি ডিফারেন্সটা ম্যাম আপনার কোথায়, কথাটা সেটা অনেক কেটে কেটে ক্যালকুলেশন বা আসছে। প্রেজেন্টেশনের দিক থেকে। যেটা বলছিলাম যে ফর্মুলাতে দেখো এখানে একটা মানে আইটেমটা ডিফারেন্ট, সেটা হচ্ছে কুইক অ্যাসেট। এখনো কি কেটে কেটে শুনতে পাচ্ছো? হুম, এখন শুনতে পাচ্ছো কি? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যালো, আচ্ছা শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, আমি জাস্ট এই কুইক রেশিওটার পরেই শেষ করব, কিন্তু যদি শোনা না যায় আমাকে একটু কাইন্ডলি তোমরা রেসপন্স করো, কারণ কি না হলে দেখা যাবে যে হয়তো আমি বলে যাচ্ছি বাট তোমরা বুঝতে পারছো না। হ্যাঁ, তো আচ্ছা, তো আমরা তাহলে এই এই কুইক রেশিওটাতে দেখো ডিফারেন্সটা হচ্ছে এখানে আমরা বলছি কুইক অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। তা এখন তাহলে কোয়েশ্চেন হতে পারে যে কুইক অ্যাসেটটা কি? আগে তো আমরা এখানে বলছিলাম কারেন্ট অ্যাসেট, তো এটাই হচ্ছে ডিফারেন্স, যেটা টার্মস ইউজ করছি। আচ্ছা, নেক্সট স্লাইডে, সরি, এখানে দেখো কুইক টার্মস বলে দিয়েছে যে কুইক অ্যাসেট ইনক্লুড ক্যাশ, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এন্ড অ্যাকাউন্টস রিসিভেবল। তো আগে আসলে আমাদের কারেন্ট অ্যাসেট সেগমেন্টে আমাদের অনেকগুলো আইটেম ছিল, যে আমাদের প্রিপেইড এক্সপেন্স ছিল, ইনভেন্টরি ছিল, ক্যাশ ইকুইভ্যালেন্ট ছিল। বাট এখানে এসে খুব মানে স্পেসিফিক হয়ে গেল, আমার কারেন্ট অ্যাসেট থেকেও আমি কুইক অ্যাসেটকে আরো স্পেসিফিক করে ফেললাম। সেটা কি, আমার এখানে কোনো প্রিপেইড এক্সপেন্স নাই, কোনো মার্চেন্ডাইজিং ইনভেন্টরি বা কোনো ইনভেন্টরি নাই, শুধুমাত্র আমি ক্যাশ এবং অল টাইপ অফ ক্যাশ রিলেটেড আইটেম, ইনভেস্টমেন্ট এবং অ্যাকাউন্টস রিসিভেবল বলছি। তার মানে কেন আমি ওই আইটেমগুলোকে এক্সক্লুড করে দেখালাম? আচ্ছা, তার মানে ওই এক্সক্লুড ব্যাপারটা এখানে নাই। খেয়াল করো, কখনোই কুইক অ্যাসেটের ভেতর কোনো ধরনের কোনো ইনভেন্টরি বা কোনো প্রিপেইড এক্সপেন্স থাকবে না। এখন কেন থাকবে না, নিশ্চয়ই একটা রিজন আছে। তো আজকের ক্লাসে পর্যন্তই, কারণ আমার মনে হচ্ছে যে নেটওয়ার্কের আবার প্রবলেম হলে আমি তোমাদের আর টাইম অলমোস্ট শেষ। তো আগামী কালকের
বা নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার কুইক অ্যাসেট থেকে শুরু হবে, ঠিক আছে? মানে আমি ইনশাল্লাহ আবার এক্সপ্লেইন শুরু করব। তো আজকে এই পর্যন্তই। আচ্ছা, এখন কি আমাকে শুনতে পাচ্ছো? জি ম্যাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মানে শোনা যাচ্ছে কি আমাকে? জি ম্যাডাম। জি ম্যাডাম। হ্যাঁ চাচ্ছি। আর আমি একটু বলতে চাচ্ছিলাম যে যদিও তোমাদের আমার রেগুলার ক্লাস আগামীকালকে 9টায় আছে, বাট ক্লাসটা আমি বুধবার দিন ইনশাল্লাহ নিব। বাট বুধবারে 3টা অথবা 3:30 হোক, আমি তোমাদের টিমসে ইনফর্ম করে ইনশাল্লাহ বুধবার হবে। 3 or 3:30, ঠিক আছে? নেক্সট ক্লাসে হবে আর